হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আমরা আগের ভিডিওতে কি দেখেছি? আগের ভিডিওতে বা আগের ক্লাসে আমরা দেখেছি ডিএনএ এবং আরএনএ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ক্রোমোসোম নিয়ে আলোচনা করি এবং জিন সম্পর্কে একটু জানি। অর্থাৎ হোয়াট ইজ জিন বা জিন কি, যেটা আমি ডিএনএ পড়ানোর সময় বলেছিলাম যে জিন কি। তো জিন হচ্ছে ডিএনএ, মানে ডিএনএ তো আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, কিন্তু আরো স্পেসিফিক্যালি বললে জিন আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। অর্থাৎ আমি বলেছি যে কোষে একটা সূক্ষ্ম কোষের মধ্যে প্রায় 2 মিটার লম্বা একটা ডিএনএ থাকে। তো এত বৃহৎ ডিএনএ এর মধ্যে সর্বত্রই তো আর বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক রূপে কাজ করে না সবসময়। নির্দিষ্ট কিছু কিছু অংশ যেখান থেকে নির্দিষ্ট ডিএনএ এর মধ্যে নির্দিষ্ট কিছু কিছু অংশ যেগুলো প্রোটিন সংশ্লেষের জন্য বার্তা পাঠায় বা প্রোটিন সংশ্লেষের জন্য পরবর্তী ক্ষেত্রে এমআরএনএ সৃষ্টি করে, তো সেই অংশগুলোকেই বলা হচ্ছে জিন। যেগুলোকে সিস্টর্নও বলা হয়, সেগুলোকেই বলা হয় জিন। এখন আমরা আসি ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে, আমরা কি জানি, কোষ। একটা কোষ ধরো, কোষের মধ্যে একটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিওলাস। আর আমরা ছবি আঁকার সময় অসংখ্য এরকম ক্রোমাটিন জালিকা আঁকি, তাই তো? তাই কোষের ছবি আঁকার সময় এটা কোষ পর্দা, এটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস এবং তার থেকে বিভিন্ন জালিকা আমরা নিউক্লিয়াসের মধ্যে আঁকি। তো আসলে কি এগুলো? হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এখন এই ক্রোমাটিন জালিকাগুলোই আরো সংকুচিত হতে 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 যখন কোষ বিভাজনে মাইটোসিস দশায়, যখন মেটাফেজ দশায় পৌঁছয়, প্রোফেজ থেকে যখন মেটাফেজ দশায় পৌঁছয়, তখন এইগুলো আরো সংকুচিত হতে 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 যে কি গঠন করে? ক্রোমোসোম গঠন করে। তো সেটাকেই আমরা বলছি ক্রোমোসোম। অর্থাৎ নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট যে বস্তু বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহককে ইয়ে করে, ধরে রাখে বা নিজেকে নিজের মধ্যে নিয়ে রাখে, সেটাই হচ্ছে ক্রোমোসোম। অর্থাৎ ডিএনএ, ক্রোমোসোম, জিন সবই একে অপরের সাথে আন্তঃসম্পর্কিত। নিউক্লিয় জালিকা, আর নিউক্লিয় জালিকাটা কি? নিউক্লিয় জালিকা আমি যেটা বললাম ডিএনএ তন্তু, সেটাই এরকম সূক্ষ্মাকারে জালকের ন্যায় অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে, সেটাই হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এখন এই ক্রোমাটিন জালিকা আরো সংকুচিত হতে 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 ক্রোমোসোম তৈরি করে। তো কিভাবে ক্রোমোসোম তৈরি করে সেটা আমরা একটু ছোট্ট একটুখানি তোমাদের বলে রাখি যে কেমন করে ক্রোমোসোমটা তৈরি করে। এই যে নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকার সাথে কি হয়? একটা ক্রোমোসোমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রোটিন থাকে, যেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এটা তোমরা সবাই মাথায় রাখবে, কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিন আর ডিএনএ, হিস্টোন প্রোটিনের কি থাকে? হিস্টোন অক্টামার। হিস্টোন অক্টামার প্লাস ডিএনএ। ডিএনএ কত? 146 বিপি। অর্থাৎ ডিএনএ দৈর্ঘ্যকে আমরা কি হিসাবে মাপি? বেস পেয়ার। যেগুলো নাইট্রোজেন বেস, সেই পেয়ার অনুযায়ী ডিএনএ দৈর্ঘ্যকে আমরা মাপি। তো ডিএনএ 146 বেস পেয়ার যুক্ত ডিএনএ প্লাস হিস্টোন অক্টামার, এইটা গঠন করে কি? গঠন করে হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওজোম। তো এর সাথে আরেকটা কি থাকে? প্লাস H1 হিস্টোন প্রোটিন। একটা হিস্টোন অক্টামার, এটা কোর প্রোটিন। হিস্টোন অক্টামার কোর প্রোটিন প্লাস ডিএনএ 146 বিপি প্লাস H1, যে নিউক্লিওজোম। এই নিউক্লিওজোম আরো সংকুচিত হয়ে কি গঠন করে? সোলেনয়েড। সোলেনয়েড, এটা 10 nm হলে এটা প্রায় 30 nm হয়ে যায়। nm মিনস ন্যানোমিটার। 30 nm হয়, এটা হচ্ছে সোলেনয়েড। 30 nm। এই সোলেনয়েডকে আবার সুপার কয়েল হয়ে গিয়ে সুপার সোলেনয়েড গঠন করে। কি গঠন করে? সুপার সোলেনয়েড। এবং সবশেষে যেটা গঠন করে সেটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ব্যাস কত হয়? প্রায় প্রায় 1400 ন্যানোমিটার হয় ক্রোমোজোম। তো এইভাবে আমাদের ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম গঠন হয়। তো এটা জাস্ট তোমাদের জানার জন্য। এবারে ক্রোমোজোমের গঠন কিছু আমরা আলোচনা করি।
এখানে ক্রোমোজোমের একটা ছবি তোমাদের বোঝার সুবিধার্থে ক্রোমোজোমের একটা ছবি এঁকেছি, যেটা হচ্ছে এইটা হচ্ছে ক্রোমোজোম বাহু। এই টোটালটাকে কি বলা হচ্ছে? ক্রোমোজোম বাহু। আর ক্রোমোজোমে কিছু বিশেষ বিশেষ অংশ থাকে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার অর্থাৎ সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ। ক্রোমোজোমের যেখানে সেন্ট্রোমিয়ার থাকে সেটাই হচ্ছে ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ বলা হয়। তো সেন্ট্রোমিয়ারের কাজ কি? যখন কোষ বিভাজনকালে দুটো ক্রোমাটিড তৈরি হয়, আমরা কোষ বিভাজন এরপরে আসবো, তখন দেখবো যে কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়, ক্রোমোজোমের বাহুগুলো এরকম মাঝখান দিয়ে বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করছে। তো এই ক্রোমাটিডকে ধরে রাখতে কে সাহায্য করে? সেন্ট্রোমিয়ার। তার সাথে কি থাকে? তার সাথে থাকে হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর এবং সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের ক্রোমাটিড বাহুগুলিকে ধরে রাখতে সাহায্য করে। এবং যখন অ্যানাফেজ দশায় তারা আলাদা হয়ে যায়, তখন এখান থেকে বিভাজিত হয়ে তারা এরকম ভাবে আলাদা হয়ে যায়, এখানে চলে আসে ক্রোমোজোমগুলো। অর্থাৎ সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম মুখ্য ভূমিকা পালন করে এবং সেন্ট্রোমিয়ারের কাজ কি? বেমতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত রাখতে সাহায্য করে। এটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার একটা গুরুত্বপূর্ণ কাজ, বেমতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত রাখতে সাহায্য করে। তখন বেমতন্তুর সাথে কোষ বিভাজনের ক্ষেত্রে বেমতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত রাখতে সাহায্য করে কে? সেন্ট্রোমিয়ার। এছাড়া কি প্রাথমিক কাজ বললাম? গৌণ খাঁজ। অর্থাৎ গৌণ খাঁজটা কি? সেন্ট্রোমিয়ার তার প্রাথমিক খাঁজ বাদ দিয়ে ক্রোমোজোমে যদি অন্য কোনো খাঁজ থেকে থাকে সেটা হচ্ছে গৌণ খাঁজ। এখন গৌণ খাঁজের পরবর্তী অংশ হচ্ছে টেলোমিয়ার, অর্থাৎ ক্রোমোজোমের প্রান্ত হচ্ছে টেলোমিয়ার। তো টেলোমিয়ারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলোমিয়ার টেলোমিয়ার কি করে? টেলোমিয়ারের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। টেলোমিয়ারের কাজ হচ্ছে দুটো ক্রোমোজোমকে পরস্পর জুড়তে বাধা দেয়। ক্রোমোজোমকে পরস্পর দুটি ক্রোমোজোমকে পরস্পর জুড়তে বাধা দেয়। আর কি করে? আর হচ্ছে টেলোমারেজ উৎসেচক ক্ষরণ করে ডিএনএ প্রান্তীয় সংশ্লেষণে সাহায্য করে। টেলোমারেজ উৎসেচক ক্ষরণ করে ডিএনএ প্রান্তীয় সংশ্লেষণে সাহায্য করে। এই দুটো হচ্ছে টেলোমিয়ারের খুবই গুরুত্বপূর্ণ কাজ। দুটি ক্রোমোজোমকে পরস্পর জুড়তে বাধা দেয় এবং টেলোমারেজ উৎসেচক ক্ষরণ করে ডিএনএ প্রান্তীয় সংশ্লেষণে সাহায্য করে। এই টেলোমারেজ ডিএনএ প্রান্তীয় সংশ্লেষণে যখন তোরা এরপরে 11-এ উঠবে তখন দেখবে ডিএনএ আছে, ডিএনএ সংশ্লেষণ আছে, যে একটা ডিএনএ তে কি হয় একটা ডিএনএ তৈরি হয়। তো সেক্ষেত্রে ডিএনএ সংশ্লেষণে কি সাহায্য করে? টেলোমারেজ উৎসেচক প্রান্তীয় সংশ্লেষণে সাহায্য করে। আর একটা কাজ হচ্ছে জরা বা বার্ধক্য নিয়ন্ত্রণে সাহায্য করে হচ্ছে টেলোমিয়ার। এখন সেন্ট্রোমিয়ার গেল, টেলোমিয়ার গেল, এবারে আসছে হচ্ছে এই স্যাটেলাইট কথার অর্থ কি? স্যাটেলাইট এবারে আমরা দেখবো স্যাটেলাইট। অর্থাৎ স্যাটেলাইট কথাটা এখানে কেন এলো হঠাৎ করে? তো স্যাটেলাইট হচ্ছে যখন সেন্ট্রোমিয়ারের গৌণ খাঁজ অঞ্চল যখন টেলোমিয়ারে একদম শেষ প্রান্তে চলে আসে, তো সেক্ষেত্রে কি হয় যে একদম টেলোমিয়ারের প্রান্তটা একটা বাল্বের ন্যায় দেখায়, অর্থাৎ যে লাইটের বাল্ব হয় ডুমগুলো সেই রকম বাল্বের ন্যায় দেখায়। তো সেটাকেই বলা হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। আর হচ্ছে নিউক্লিওলাস কেন আছে এখানে? এখানে নিউক্লিওলাস কেন আছে? যেটা হচ্ছে নর অঞ্চল থাকে, এটা মুছলাম আমি। নর নর কথার অর্থ নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, নট নিউক্লিয়াস, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। এই নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন নর অঞ্চল এটা গৌণ খাঁজে অবস্থান করে।
অর্থাৎ এর কাজ কি? এর কাজ হচ্ছে এখানে নিউক্লিওলাস আবদ্ধ থাকে, অর্থাৎ নিউক্লিওলাস যুক্ত থাকে। আর কি হয়? আর টেলোফেজ দশায়, টেলোফেজটা কোন দশা? কোষ বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিওলাস সৃষ্টিতে, নিউক্লিওলাস সৃষ্টিতে সাহায্য করে। নিউক্লিওলাস সৃষ্টিতে সাহায্য করে কে? নর অঞ্চল, এই নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন অঞ্চল। তো এটা একটা গুরুত্ব আছে যে নিউক্লিয়াসকে যুক্ত রাখে বা নিউক্লিওলাসকে যুক্ত রাখে বা নিউক্লিওলাসের সৃষ্টিতে সাহায্য করে নর অঞ্চল। তো ক্রোমোসোমের এই কয়টা বিশেষ বিশেষ অঞ্চল আছে। এরপরে আমরা দেখি মানব দেহে ক্রোমোসোমের সংখ্যা। তো মানব দেহে কয় ধরনের ক্রোমোসোম আছে? মানব দেহে ক্রোমোসোম সংখ্যা কত? 46টি বা 23 জোড়া। এই 46টি বা 23 জোড়া এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে হচ্ছে দেহ ক্রোমোসোম এবং সেক্স ক্রোমোসোম। তাহলে কি বলেছে? ক্রোমোসোমের মধ্যে 46টা ক্রোমোসোম আছে এবং অটোসোম অর্থাৎ দেহ ক্রোমোসোম, অর্থাৎ দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, দেহের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে অটোসোম আছে কটা? 44টি বা 22 জোড়া। আর অ্যালোসোম অর্থাৎ সেক্স ক্রোমোসোম আছে 2টি বা 1 জোড়া। এই দুটি কি কি? মানব দেহের ক্ষেত্রে এক্স এক্স, এটা হচ্ছে মহিলা, আর আছে হচ্ছে এক্স ওয়াই, এটা ইজুকাল টু পুরুষ। পুরুষদের দেহে থাকে এক্স ওয়াই এবং মহিলাদের দেহে থাকে এক্স এক্স। তাহলে মানব দেহে ক্রোমোসোম সংখ্যা যেটা হলো, আমরা সেটা কিভাবে লিখতে পারি? মহিলাদের দেহে লিখতে পারি হচ্ছে 44 এ ফর অটোসোম প্লাস এক্স এক্স, আর পুরুষদের লিখতে পারি হচ্ছে 44 এ প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে পুরুষ আর এটা মহিলা। ঠিক আছে। এরপরে ক্রোমোসোমের মানে কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দুই ধরনের ক্রোমোসোম দেখতে পাই, যেটা ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন বলি আমরা। সেটা আসলে ক্রোমোসোমের কুণ্ডলীকরণের উপর ভিত্তি করে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনটা নির্ধারিত হয়। এবং ক্রোমোসোমের কোন জিনটা মানে আমাদের দেহে কোন জিন, ডিএনএ কোন পোর্শনটা কত বেশি সক্রিয়, সেই হিসাবে ভিত্তি করেও ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন নির্ধারিত হয়। ইউক্রোমাটিন 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 কি? ইউক্রোমাটিন হচ্ছে মানে কুণ্ডলীকৃত অবস্থায় ক্রোমোসোমের যে অংশটা হালকাভাবে রঞ্জিত হয়, যখন কোনো একটা রঞ্জিত করলে, কিন্তু কোষ বিভাজনের ক্ষেত্রে সেটা গাঢ়ভাবে রঞ্জিত হয়, কিন্তু এমনি যখন রঞ্জিত করা হয় সেক্ষেত্রে সেটা হালকাভাবে রঞ্জিত হয়। সেই ইউক্রোমাটিন, সেই অঞ্চলটাকে বলা হয় ইউক্রোমাটিন। এই ইউক্রোমাটিন প্রায় 70%, ক্রোমোসোমের 70% অংশ হচ্ছে ইউক্রোমাটিন। এই ক্ষেত্রে কি থাকে? এই ইউক্রোমাটিনের যে কুণ্ডলীকরণের যে প্যাচটা বা কুণ্ডলীকরণের যে ঘনত্বটা, সেটা হেটেরোক্রোমাটিন অপেক্ষা কম হয়। অর্থাৎ যেহেতু সেখানে বিভিন্ন জিন অবস্থান করে, এই ইউক্রোমাটিন অঞ্চলেই সক্রিয় জিনগুলো অবস্থান করে। সক্রিয় জিন আমাদের দেহে যে সকল প্রোটিন সংশ্লেষিত হচ্ছে প্রতিনিয়ত, যেমন খাবার 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 পর যেসব পাচক রস, সেগুলো তো ক্ষরণ হয় ডিএনএ এর মাধ্যমে, মানে ডিএনএ যে এমআরএনএ সংশ্লেষ করে, সেই এমআরএনএ গিয়ে প্রোটিন বা উৎসেচক সংশ্লেষ করে। তো এর আদি উৎস হচ্ছে ডিএনএ, অর্থাৎ ডিএনএ বার্তা পাঠায় আরএনএ এর মাধ্যমে যে উৎসেচক ক্ষরণ করতে হবে। তো সেই সক্রিয় জিন অর্থাৎ ডিএনএ যে সক্রিয় অংশ, সেটাই তো আমরা জিন রূপে জানি। সেই সক্রিয় জিনগুলো কোথায় থাকে? হেটেরোক্রোমাটিন অঞ্চলে। আর সেই সক্রিয় জিনগুলোই থাকে ইউক্রোমাটিন অঞ্চলে। আর হেটেরোক্রোমাটিন হচ্ছে
হেটেরোক্রোমাটিন এর এর কুণ্ডলিকিত ঘনত্বটা অনেক বেশি, অর্থাৎ প্যাচ অনেক বেশি হয় এবং এটা গাঢ়ভাবে রঞ্জিত হয়। যেহেতু ঘনত্ব অনেক বেশি তাই রঞ্জিত হওয়ার প্রবণতাও বেশি, যাতে গাঢ়ভাবে রঞ্জিত হয় এবং এটা 30% অঞ্চল, ক্রোমোজোমের 30% অঞ্চল এই হেটেরোক্রোমাটিন থাকে এবং এক্ষেত্রে সব নিষ্ক্রিয় জিনগুলো, অর্থাৎ যে জিনগুলো সচরাচর আমাদের দেহে কোনো কাজ করে না বেশিরভাগ ক্ষেত্রেই, তো সেই জিনগুলো অর্থাৎ ডিএনএ বাকি পোর্শনগুলো এই হেটেরোক্রোমাটিন অঞ্চলে তো হেটেরোক্রোমাটিন অঞ্চলের মধ্যে থাকে। তো এই গেল ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন। তো এর মধ্যে কিছু পার্থক্য আসতে পারে, যে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। তো আমরা কি লিখবো, যে ইউক্রোমাটিন অঞ্চল হালকাভাবে রঞ্জিত হয়, হেটেরোক্রোমাটিন গাঢ়ভাবে রঞ্জিত হয়। ইউক্রোমাটিনের সক্রিয় অংশ অর্থাৎ সক্রিয় জিনগুলো অবস্থান করে এবং হেটেরোক্রোমাটিনে কি নিষ্ক্রিয় জিনগুলো অবস্থান করে। ইউক্রোমাটিনের ক্ষেত্রে 70% অংশ ক্রোমোসোমের 70% অংশ হচ্ছে ইউক্রোমাটিন এবং 30% অংশ হচ্ছে হেটেরোক্রোমাটিন। তো এইভাবে আমরা পার্থক্যগুলো লিখবো, যে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন। আর ক্রোমোসোমের গঠন যদি বাই চান্স যদি আঁকতে দিতে পারে, তাহলে এইরকম একটা গঠন তোমাদের বইতে আছে, সেটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং কোন অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু মার্ক করে রাখবে, যে স্যাটেলাইট, নিউক্লিয়াস, সেন্ট্রোমিয়ার, প্রাথমিক হচ্ছে গৌণ খাঁজ, টেলোমিয়ার, সেগুলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্ট্রোমিয়ারের কাজ। এখান থেকে কাজগুলো কি কি দেখবো, সেন্ট্রোমিয়ারের কাজ দেখবো, এটার কাজ দেখবো, টেলোমিয়ারের কাজ দেখবো, এটা গুরুত্বপূর্ণ। আর নিউক্লিওলাস অর্থাৎ নর অঞ্চল, NOR, নর অঞ্চলের কাজটা দেখবো, অর্থাৎ নিউক্লিওলাস অর্গানাইজার ডিজিয়া, এই নর অঞ্চলের কাজগুলো দেখবো আমরা। তো এই ক্রোমোসোমটা তোমরা একটু দেখে নাও, যে এখন বই থেকে একটু দেখে নাও যে ক্রোমোসোমের কিরকম গঠন আছে বা কি কি বৈশিষ্ট্য আছে, তাহলে তোমাদের পড়াটা আরো ভালো মনে থাকবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সেটাকে আবার সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদের সুবিধায়। তাহলে আজকে এই অবধি থাকলো, আজকে আমরা ক্রোমোসোম অবধি পড়লাম, ক্রোমোসোম কাকে বলে এবং জিন কি। আর আগের ক্লাসে আমরা পড়েছি ডিএনএ এবং আরএনএ, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি। তো এর পরের থেকে আমরা আসবো কোষ বিভাজন, একটা নতুন একটা মানে এই চ্যাপ্টারে নতুন একটা পর্যায় শুরু হচ্ছে, যেটা হচ্ছে কোষ বিভাজন। যে একটা কোষ কিভাবে বিভাজিত হয়ে একটা অপত্য কোষ তৈরি করে এবং যে সকল এককোষী প্রাণীরা কিভাবে বিভাজিত হয়ে তাদের অপত্য তৈরি করে, তো সেইগুলো আমরা দেখবো। এবং গ্যামেটের যে কোষ বিভাজন, যেটা গ্যামেট মাতৃকোষ থেকে গ্যামেট কিভাবে তৈরি হয়, সেগুলো আমরা পরের ক্লাসে দেখবো। তো আজকে এই অবধি। তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে উম, তোমরা মেসেজ করবে, মানে কমেন্টে লিখবে, আমি তাহলে আরো সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা।